হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো দেখো, আগের ভিডিওতে আমি এই যে মাধ্যমিকের যে আলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের উপর আমি কিছু সাজেস্টিভ ভিডিও করেছিলাম। তো এখন আমি এই আলো চ্যাপ্টারের আমি পার্ট 2 মানে সেকেন্ড আমি ভিডিওটা বানাবো, ঠিক আছে? তো দেখো, এবার ফার্স্ট কোশ্চেনটা দেখো, ঠিক আছে? তো দেখো, যে প্রথম যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই বছর, সেটা হচ্ছে অবতল দর্পণ দ্বারা একটি বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করো, মানে অসৎ প্রতিবিম্ব গঠন করো। দেখো, এখানে এই যে আমি দর্পণটা নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এম পি এম ড্যাশ, এই এম পি এম ড্যাশ হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। ওকে, এবার এই অবতল দর্পণের এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টটাকে কি বলা হয়? পি পয়েন্টটা হচ্ছে মেরু। ওকে, আচ্ছা, এখানটা একটা ভুল লেখা আছে, সি পয়েন্টটা হচ্ছে কেন্দ্র, এটা তোমরা লিখে রাখবে। আচ্ছা, তাহলে পি পয়েন্টটা হলো মেরু। এবার দেখো, আমরা যে আমাদের এই অবতল দর্পণের সামনে কি আছে? এর ফোকাস, এফটা হচ্ছে এর ফোকাস। ওকে, আর এই পি থেকে যে এফের দূরত্বটা, সরি পি এফ যে দূরত্বটা, সেটা হলো কি ফোকাস দূরত্ব। আচ্ছা, এবার দেখো, এই অবতল দর্পণের সামনে আমি যে বস্তুটা নিয়েছি সেই বস্তুটা কোনটা? সেটা হচ্ছে ও ওয়ান। এই দেখো ও ওয়ান, এইটা হচ্ছে বস্তুটা। এবার এই বস্তুটার সাপেক্ষে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা তোমরা দেখো ভালো করে। প্রথমে তোমরা কি করবে? প্রথমে এই যে বস্তুটা আছে এখান থেকে তোমরা কি করবে? একটা রশ্মিকে ও ওয়ান থেকে একটা রশ্মি, সেই রশ্মিটা এই যে প্রধান অক্ষ আছে পিসি, এটা হচ্ছে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই দেখো সমান্তরাল গেল, গিয়ে পরে এ বিন্দুতে কি হবে? প্রতিফলিত হবে। এবার এ বিন্দুতে প্রতিফলিত হয়ে এ কি করবে? ফোকাস দিয়ে যাবে। এ বিন্দুতে প্রতিফলিত হয়ে সোজা ফোকাস দিয়ে গেল। ওকে, আরেকটা রশ্মি কি হবে? আরেকটা রশ্মি ও ওয়ান থেকে সোজা একদম অবতল দর্পণে গিয়ে ধাক্কা মারবে, তারপর ওখান থেকে লম্বভাবে প্রতিফলিত হয়ে এসে এই কেন্দ্র দিয়ে পাস করবে। এবার এই যে দুটো প্রতিফলিত রশ্মি দেখতে পাচ্ছ, যেটা একটা ও ওয়ান থেকে ডি থেকে হয়ে আসছে প্রতিফলন হয়ে, আর একটা হচ্ছে কি ও ওয়ানের এই সমান্তরাল, মানে এই যে প্রধান অক্ষ আছে তার সমান্তরাল এ থেকে গিয়ে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে ফিরে আসছে। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, এই প্রতিফলিত দুটো রশ্মি কিন্তু মিলিত হতে পারছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রতিবিম্ব গঠনের নিয়মটা হলো এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করতে হবে। তো দেখো, আমি এই প্রতিফলিত রশ্মিটাকে পেছনের দিকে বর্ধিত করেছি, এই প্রতিফলিত রশ্মিটাকে পেছনের দিকে বর্ধিত করেছি, আর এই প্রতিফলিত রশ্মিটাকেও পেছনের দিকে বর্ধিত করেছি। ঠিক আছে, এই দুটো রশ্মি যেখানে মিলিত হয়েছে সেইটাকে আমি এই প্রধান অক্ষের সাপেক্ষে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে এই যে লাইনটা পাচ্ছি আই ওয়ান, এইটাই হলো এই ও ওয়ান বস্তুটার প্রতিবিম্ব। এবার দেখো, প্রতিবিম্বটা অসৎ কেন? কারণ প্রতিবিম্বটা হচ্ছে এই যে আমাদের বস্তুটা আছে সেই বস্তুটার সাপেক্ষে এই প্রতিবিম্বটা একটা সোজা প্রতিবিম্ব হবে, মানে বস্তুটা যেমন সেমনই হবে। আর দেখো, এই প্রতিবিম্বটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি না, প্রতিবিম্বটা হচ্ছে বস্তুটার যে সাইজ তার থেকে প্রতিবিম্বটার সাইজটা বড়, ওই জন্য এই প্রতিবিম্বের সাইজটা হচ্ছে বিবর্ধিত, এবং এটা কি সমশীর্ষ। তাহলে এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু খুব ভালো, আমি যেটা বললাম সেটা তোমরা খাতায় লিখবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, অবতল দর্পণ দ্বারা একটি বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করো। দেখো, এটা কিন্তু অসৎ বিম্ব আছে। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, জাস্ট 2-1 বার প্র্যাকটিস করলেই খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এরপরের কোশ্চেনটা তোমরা দেখো, উত্তল দর্পণ দ্বারা একটি বস্তুর প্রতিবিম্ব বর্ণনা করো। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তল দর্পণ কেমন হয়? এই তলটা যদি আমাদের প্রতিফলক তল হিসেবে কাজ করে, মানে এই রকম গোলকের একটা গোলীয় তলের এই বাইরের দিকটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, তখন তাকে উত্তল দর্পণ বলে। মানে এই ভেতরের সাইডটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে না। ওকে, তাকে বলে উত্তল দর্পণ। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা যখন খাতায় আঁকবে তখন এটা সিঙ্গেল লাইনভাবে আঁকবে, মানে জাস্ট এইভাবে আঁকবে, আর যে দিকটা প্রতিফলক নয় সেই দিকটা এরকম করে দেবে। ঠিক আছে, এখানে যেহেতু বোর্ডে আমি আঁকছি তার জন্য এখানে অনেকগুলো লাইন হয়ে গেছে, সেটা করো না, জাস্ট এই রকম আঁকবে। ওকে, এবার কি হয়েছে, এই উত্তল দর্পণে আমি কি করছি, আমি এখানে দেখো একটা বস্তু নিয়েছি, সেই বস্তুটা কোনটা? সেই বস্তু হচ্ছে ও ওয়ান। এই যে ও ওয়ান, এটা আমাদের হচ্ছে বস্তু। যখন তোমরা লিখবে তখন খাতায় কিন্তু লিখে করবে যে ও ওয়ান হলো বস্তু। এবার এই বস্তুটা দেখো, এই যে আমাদের প্রধান অক্ষটা আছে এই প্রধান অক্ষের সাথে লম্বভাবে আছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি।
আচ্ছা, এবার এখানে দেখো এই দর্পণটা, উত্তল দর্পণটাকে এম ড্যাশ, এটা হলো উত্তল দর্পণটা, যেখানে পিটা হলো মেরু আর এফটা হচ্ছে ফোকাস আর সিটা হচ্ছে কি না এর বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র হচ্ছে সি। তাহলে পি সি হলো বক্রতা ব্যাসার্ধ আর পিএফ হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই মুখ্য ফোকাস দৈর্ঘ্য। ওকে, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এবার এই ও ওয়ান থেকে একটা আলো কি করবে, একটা আলোক রশ্মি এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এই দেখো সমান্তরালে যাচ্ছে, গিয়ে পরে এখানে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে বির দিকে যাবে। ওকে, আরেকটা আলোক রশ্মি কী হবে, এই ও ওয়ান থেকে সোজা যাবে দর্পণে এবং দর্পণে সোজাভাবে ফিরে আসবে। তো দেখো এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি এরা তো কখনো মিলিত হতে পারে না, মিলিত হলে তবে যে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। এই দুটো রশ্মি যদি মিলিত হয় তবেই বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, না হলে তৈরি হতে পারে না। তাহলে এখন কি হচ্ছে দেখো, এখন আমাকে এই রশ্মি প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি কী হবে, এরা যখন এদেরকে আমি যদি পেছন দিকে যদি বর্ধিত করি তাহলে কি হবে, এই প্রতিফলিত রশ্মিটা মনে হবে এই সি বিন্দু থেকে আসছে, আর এই এ বি প্রতিফলিত রশ্মিটা মনে হবে এফ বিন্দু থেকে আসছে। ওকে, এবার দেখো এই বর্ধিত প্রতিফলিত রশ্মির মানে এটা ধরো নাম দাও কে সি আর এ এফ যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কি হবে, এই ও ওয়ানের প্রতিবিম্ব তৈরি হবে এবং এই যে দৈর্ঘ্যটা পাবে এই প্রধান অক্ষের সাপেক্ষে যদি আমরা লাইনটা টেনে দিই তাহলে আই ওয়ান যে দৈর্ঘ্যটা পাবে সেইটাই হবে ও ওয়ানের কি হচ্ছে প্রতিবিম্ব, মানে এইটা হলো এই বস্তুটার প্রতিবিম্ব। ওকে, তাহলে তোমরা দেখো এই প্রতিবিম্বটা কেমন হবে, দেখো প্রতিবিম্বটা প্রথমত অসৎ হবে, ছোট হবে আর সমশীর্ষ। ওকে, কোন দর্পণে কোথায় প্রতিবিম্ব রাখলে কেমনভাবে তোমাদের মানে বস্তু রাখলে কেমনভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটার আমি একটা ছক তোমাদেরকে বলে দেবো। ওকে, লিখে নাও, এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। দেখো আমি তোমাদের অবতল দর্পণটা করে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই উত্তল দর্পণটা করবে। যারা করতে পারবে না তারা কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে তাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো একটা জিনিস মনে রাখবে যে গাড়িতে যে হেডলাইট ব্যবহার করা হয় সেটাই কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, আচ্ছা দেখো তাহলে আমি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসের মধ্যে সম্পর্কটা নির্ণয় করব। কিভাবে করব দেখো, প্রথমে দেখো এম ড্যাশ আমি একটা অবতল দর্পণ নিলাম যার এই সাইডটা মানে ভেতরের দিকটা হচ্ছে প্রতিফলক তল হিসাবে কাজ করে। এবার এই যে আমাদের প্রধান অক্ষ আছে এই প্রধান অক্ষের সমান্তরালে আমি একটা আলোক রশ্মি দিলাম। আলোক রশ্মি দেওয়ার পর কি হচ্ছে, এই বি বিন্দুতে প্রতিফলিত হয়ে যে বিন্দু দিয়ে মানে প্রধান অক্ষে যে বিন্দু দিয়ে পাস করবে এই আলোক রশ্মিটা, সেই বিন্দুটাকেই বলা হয় ফোকাস। ওকে, এবার তোমরা দেখো, ধরো এটা আমাদের প্রতিফলক তল, এইটা আমাদের আপতিত রশ্মি আর এটা প্রতিফলিত রশ্মি। তো এই আপাতন বিন্দুতে আমরা যদি একটা লম্ব টানি এটাকে বলা হয় কি অভিলম্ব। সেই রকম এই বি বিন্দুতে দেখো এ রশ্মিটা যে যাচ্ছে বি বিন্দুতে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে, তো এই বি বিন্দুতে যদি আমরা একটা পারপেন্ডিকুলার টানি, এখানে লম্ব টানি, তাহলে এই বি বিন্দুর পারপেন্ডিকুলারটা কোথায় ছেদ করে, সি বিন্দুতে। এই সি বিন্দুটা হলো কি, সি বিন্দুটা হচ্ছে কেন্দ্র, এই অবতল লেন্সের এই অবতল দর্পণের হচ্ছে কেন্দ্র। তাহলে এখানে দেখো এই অভিলম্বের সাথে এই যে আমাদের আপতিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলে আপাতন কোণ, আর এই অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণটা করে সেটাকে বলে প্রতিফলন কোণ। ওকে, তাহলে এখানে আপাতন কোণ কোনটা, এখানে আপাতন কোণ হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো আপাতন কোণ আর এই অ্যাঙ্গেলটা হলো প্রতিফলন কোণ। তো আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, পিসি এই যে পিসি হচ্ছে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধের ভ্যালু কত আর, এই দৈর্ঘ্যটার ভ্যালু হচ্ছে আর, আর এই যে পিএফটা হচ্ছে ফোকাস দূরত্ব এইটুকু, এইটা হচ্ছে কত এফ। এখন এই দুটোর মধ্যে আমাদের রিলেশন বের করতে হবে, মানে সম্পর্ক বের করতে হবে। তো দেখো এখানে লেখা আছে ফোকাস দূরত্ব পিএফ সমান এফ, বক্রতা ব্যাসার্ধ পিসি সমান আর। আপাতন কোণ কোনটা, তাহলে দেখো এ বি সি এই কোণটা হচ্ছে আপাতন কোণ, মানে এই যে কোণটা এইটা হলো আপাতন কোণ, আর এই যে কোণটা পাচ্ছি আমরা সিবিএফ এইটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, এবার দেখো এবি প্যারালাল সিপি, মানে এই যে লাইনটা আছে এবি সেটা দেখো এই সিপির সাথে প্যারালাল।
ওকে। আর বিসি হচ্ছে ভেদক, মানে এইটা ভেদ করে রেখেছে, এই যে এই লাইনটা, এই বিসি এই লাইনটা হচ্ছে ভেদক, মানে এই রকম একটা লাইন আর এইরকম দুটো লাইন, ধরো এই একটা লাইন 1 আর লাইন 2, যদি এরকম দুটো যদি প্যারালাল লাইন হয়, আর এই ধরো এটা নাম দিলাম আমি এন, এইটা যদি আমাদের ভেদক হয় তাহলে কি হয়, তাহলে তোমরা দেখবে যে দুটো কোণ কি হয়, একান্তর কোণ হয়। তো এখানে কোন দুটো কোণ একান্তর, এই যে এবিসি, এই যে কোণটা এবিসি এই কোণটা, আর হচ্ছে কি বিসিএফ, এই কোণটা হচ্ছে একান্তর কোণ হয়। ওকে, বুঝতে পারলে? মানে এই দুটো লাইন যদি আমাদের এরকম প্যারালাল যায় আর তার মাঝে যদি একটা ভেদক থাকে, তাহলে কি হয়, তাহলে আমাদের এই কোণটা যা হবে এই দিকের কোণটা তাই হয়, সেটাকেই বলে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এটা হলো একান্তর কোণ। আরেকটা জিনিস দেখো, বিসিএফ, এই যে বিসিএফ এই কোণটা যা, সেই কোণটা সমান কি এফবিসি, এই যে এফবিসি এই কোণটা। ওকে, এফবিসি এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে এই যে আমি ট্রায়াঙ্গেলটা পাচ্ছি বিসিএফ, এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু একটা ত্রিভুজ, সরি এটা কেটে গেছে, এটাকে তোমরা লিখবে কি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটো বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে দৈর্ঘ্যটা আছে বিএফ, সেটা কার সাথে ইকুয়াল, এই সিএফ এর সাথে ইকুয়াল। মানে এটা যদি আমি বিসিএফকে একটা ত্রিভুজ হিসাবে নিই, তাহলে এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে দেখো বিএফ সমান সিএফ, এটা দেখেই মনে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই দর্পণটার উন্মেষটা খুব ক্ষুদ্র, মানে ছোট উন্মেষযুক্ত দর্পণ, যার জন্য কি হবে, যার জন্য বিএফ সমান কি হবে পিএফ, মানে এই যে বিএফ এই যে দৈর্ঘ্যটা পাচ্ছ সেটা সমানই হবে কিন্তু এই ফোকাস দৈর্ঘ্য, মানে বিএফ এর যা দৈর্ঘ্য, মানে উন্মেষটা ছোট মানে কি, মানে বি পয়েন্টটা এই পি পয়েন্টের খুব কাছেই আছে, সেইটাকে বলে দর্পণের উন্মেষটা খুব ক্ষুদ্র, মানে বি বিন্দুটা এখানে খুব কাছে আছে। তাহলে ধরো যদি বি বিন্দুটা এখানে হয়, তাহলে এখান থেকে এইটুকু যা ডিস্টেন্সটা হবে সেটাই তো এটা হবে, মানে ওই জন্য বিএফ ইকুয়াল টু হচ্ছে এফপি বা পিএফ। ওকে, এই জন্য এখানে এটা লেখা হয়েছে। এবার তোমরা দেখো এখানে বিএফ সমান সিএফ। ওকে, তাহলে এখানে বিএফ সমান সিএফ, আবার বিএফ সমান পিএফ, তাহলে পিএফ সমান আমরা লিখতে পারি কি সিএফ। তার মানে কি এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটা তাই, তাহলে এই ডিস্টেন্সটা যা আর এই ডিস্টেন্সটা যদি সেম হয়, তাহলে দুটো ডিস্টেন্সের যোগ করে দাও, সিম্পল, মানে সিএফ প্লাস পিএফ ইকুয়াল টু কত আর। এবারে এই দুটো ইকুয়াল, তার মানে আমি 2PF ইকুয়াল টু আর বলতে পারি। তার মানে পিএফ সমান কত, পিএফ সমান হচ্ছে r/2, আর পিএফ মানেই তো কি এফ, ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে কত না বক্রতা ব্যাসার্ধ বাই হচ্ছে 2। বাস, এই তো সিম্পল প্রমাণ। এই প্রমাণটা ভালোভাবে করবে তোমরা, উত্তল দর্পণটা নিজেরা ট্রাই করো, দেখো খুবই ইজি। ঠিক আছে, এটা কিন্তু খাতায় বারবার প্র্যাকটিস করবে, খুবই ইজি, খুবই সহজ। তো দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা একটু বোর্ডের বইটা থেকে অ্যান্সার দেখার চেষ্টা করবে। এখানে কিন্তু যখন তোমরা কোনো কিছুর পার্থক্য লিখবে তখন কিন্তু সেই প্রতিফলনটা কি তার সংজ্ঞাটা লিখবে, মানে নিয়মিত প্রতিফলন কি আর বিক্ষিপ্ত প্রতিফলন কি তার সংজ্ঞাটা লিখবে, আর কিছু উদাহরণ লিখবে। ওকে, এই কোশ্চেনটা একটু কম ইম্পর্টেন্ট, তার জন্য আমি এটা এতটা ইম্পর্টেন্স দিচ্ছি না। তোমরা অবশ্যই যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা কিন্তু একটু বাড়িতে দেখবে। এরপর আসছি রৈখিক বিবর্ধন কি। আচ্ছা, রৈখিক বিবর্ধন কার হয়, সেটা হচ্ছে লেন্সের। লেন্স তোমরা জানো এক রকম হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। তো দেখো আমি এখানে একটা উত্তল লেন্স আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এইটা হচ্ছে প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের ওপর আমি ধরো কোনো একটা বস্তু রাখলাম, ওকে, বস্তু। এবার এই বস্তুটার দেখো একটা উচ্চতা আছে, ধরে নিচ্ছি এই বস্তুটার উচ্চতা হচ্ছে h, ঠিক আছে। আর এই বস্তুটা ধরো একটা প্রতিবিম্ব তৈরি করেছে, প্রতিবিম্বটা এই দিকেও করতে পারে এই দিকেও করতে পারে। ওকে, ধরো এই দিকেই প্রতিবিম্বটা করেছে। এবার এই দিকে যদি প্রতিবিম্বটা করে তাহলে তুমি দেখো এখানে প্রতিবিম্বেরও তুমি একটা উচ্চতা পাচ্ছ, এটা হচ্ছে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে h2। তো এই যে বস্তুটা পেলাম, আচ্ছা এই বস্তুটার হাইটটা আমি একটু ছোট করে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো এই বস্তুটার উচ্চতা হচ্ছে h1, তার প্রতিবিম্ব হচ্ছে h2। তাহলে দেখো কিছুটা প্রতিবিম্বটা কিছুটা বেড়েছে
তাই তো দেখো এখানে এইটুকু হাইট ছিল, এখানে এতটা হয়েছে, তাহলে প্রতিবিম্বটা কি হচ্ছে রৈখিকভাবে কিছুটা বেড়েছে, মানে জাস্ট এখানটায় এইটুকু পারা বস্তুটা ছিল, সেখান থেকে প্রতিবিম্বটা হয়ে গেছে এতটা। এই যে বিবর্ধন মানে বেড়ে ওঠা, সেটাকেই বলছে রৈখিক বিবর্ধন। আর সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, মানে কিভাবে আমরা লিখি, সেটা হচ্ছে এই যে কতটা হাইট উঠেছে, মানে কতটা তার প্রতিবিম্বের উচ্চতা, সেইটা বাই এই বস্তুটার কতটা উচ্চতা, এই অনুপাতটাকেই বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক কেন? কারণ দেখো এই রৈখিকভাবে এর বর্ধিত হয়েছে, মানে দৈর্ঘ্যে শুধু বেড়েছে। এছাড়া এর আরও একটা সংজ্ঞা আছে, দেখো এই লেন্স থেকে, এটা যদি লেন্সের সেন্টার হয়, এই লেন্স থেকে বস্তুটার দূরত্ব কত? বস্তুটার দূরত্ব হচ্ছে ইউ, মানে এই লেন্সের থেকে কতটা দূরে বস্তুটা আছে, ইউ দূরত্বে আছে। লেন্স থেকে কতটা দূরে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, ধরে নাও ভি। তো এই প্রতিবিম্বের দূরত্ব, লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে বস্তুর দূরত্ব, এই অনুপাতটাকেও বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। আইদার এইটাভাবে তোমরা বলতে পারো, না হলে এইভাবে। এটা হলো রৈখিক বিবর্ধন অফ লেন্স। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা, আলোর বিচ্ছুরণ কি? বিচ্ছুরণের কিছু প্রাকৃতিক দৃষ্টান্ত, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা বই থেকে একটু করবে। আমি আলোর বিচ্ছুরণটা কি বলছি, বলছে বহুবর্ণী বা যৌগিক আলোকরশ্মি কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণের ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এটা যদি ভালো করে বুঝতে হয়, তাহলে তোমরা এই ডেফিনেশনটা প্রথমে লিখে নাও। তোমরা হয়ে গেছে, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে। ওকে, দেখে নাও আলোর বিচ্ছুরণ কি, এটা হচ্ছে তার সংজ্ঞা। ঠিক আছে, দেখো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতে চাইছি যে ধরো তোমরা এখানে একটা প্রিজম নিয়েছো এরকম, ঠিক আছে, এটা একটা প্রিজম। তো প্রিজমের মধ্য দিয়ে যদি আমাদের সাদা বর্ণের আলো এইভাবে আপতিত হয়, তারপর কি হয়, তারপর এটা যখন প্রিজম দিয়ে বেরোবে তখন বিচ্ছুরণ হয়ে কি হয়, 7টা কালারে এইভাবে ভেঙে যায়। ধরে নাও 7টা কালারে ভেঙে যায়, 7টা কালারে, এই 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এইভাবে 7টা কালারে ভেঙে যাচ্ছে। তো এটাকে বলা হয় VIB GVIBGYOR, সব বলছি আস্তে আস্তে। তো এই দেখো একটা আলোকরশ্মি যখন কোনো একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন আলোকরশ্মিতে ভেঙে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তার মধ্যে একটা আমি উদাহরণ দিয়ে দিয়েছি যে সূর্যালোকে জবা ফুলকে কেন লাল দেখায়। তো দেখো এই নিচের যে লাইটটা আছে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ভায়োলেট, ঠিক আছে। তারপরেরটা আছে ইন্ডিগো, ভায়োলেট, এটা হচ্ছে ভায়োলেট, তারপরে ইন্ডিগো, তারপরে ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে রেড। ওকে, এইভাবে কি হয়, একটা সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায়, এইভাবে 7টা কালারে ভেঙে যায়। এই যে 7টা কালারে ভেঙে যায়, তাহলে এটা একটা কি তৈরি করছে, এটা তৈরি করে একটা আলোক পটি। ওকে, এই যে একটা প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার পর যে 7টা কালারে ভেঙে যাচ্ছে, সেই 7টা কালারে ভেঙে গিয়ে কি তৈরি করছে, আলোক পটি। এই আলোক পটিটাকেই বলা হচ্ছে বর্ণালী, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, এই আলোক পটিটাকেই তোমরা মনে রাখবে বর্ণালী। আমি তোমাদের এই যে এই রঙগুলো আছে, এই রঙগুলো আমি বলে দিচ্ছি, এটা তোমরা একটু লিখে নেবে। ওকে, তো একদম নিচে আছে কি, একদম নিচে আছে বেগুনি, ঠিক আছে, যেটা হচ্ছে ভায়োলেট, সেটা হচ্ছে বেগুনি। তারপর আছে নীল, তারপর আকাশি, তারপরে হলুদ, তারপরে আকাশির পর সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, তারপরে লাল। এটাকে একসঙ্গে বলে ভিবজিওর বা বেনিয়া সহকলা, ঠিক আছে। তোমরা এটা যারা বাংলায় পড়ছো তারা অবশ্যই এটা মনে রাখবে, এটাকে বলে বেনিয়া সহকলা, ঠিক আছে। এইটাকেই বলা হচ্ছে বর্ণালী। এবার এই যে বর্ণালী দেখতে পাচ্ছ, এবার এই বর্ণালীর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেটা হচ্ছে দেখো এই বর্ণালী সাদা আলো দিয়ে আমরা তৈরি করেছি, সাদা আলো থেকে এই বর্ণালী তৈরি হয়েছে। ওকে, এবার এই বর্ণালীর তুমি ধরো ওপরের দিকের কোনো একটা রং আর নিচের দিকের কোনো একটা রং বা এর বিপরীতের যে কোনো একটা রঙের সঙ্গে যে কোনো একটা রং মিশিয়ে যদি সাদা আলো পাও, ঠিক আছে, যদি সাদা আলো পাও, তাহলে ওই দুটো বর্ণকে বলা হচ্ছে কি, ওই দুটোকে বর্ণকে বলা হয় পরিপূরক বর্ণ। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি, যেমন হচ্ছে নীল আর হলুদ। ওকে, যেমন হচ্ছে নীল আর হলুদ,
এই দেখো ধরো সাদা আলো এখানে ভেঙে গিয়ে কি কি তৈরি হয়েছে, বিভিন্ন কালার তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে এই নীল বর্ণ আর হলুদ বর্ণ আলো, ধরো সিম্পল নীল বর্ণ আর হলুদ বর্ণের আলো কি হচ্ছে একসাথে যুক্ত হয়ে কোন আলো বের করছে, সাদা আলো বের করছে, ওকে। তখন কি হবে, এই দুটো আলোকে মানে নীল আর হলুদ আলোটাকে বলা হয় দুজনের পরিপূরক বর্ণ, ঠিক আছে। তো এখানে একটা কোশ্চেন আছে, এই যে পরিপূরক বর্ণালী বা পরিপূরক বর্ণালী না, পরিপূরক বর্ণ কি? পরিপূরক বর্ণটা হচ্ছে সাদা আলোর বর্ণালীর একদিকের বর্ণের সাথে বিপরীত দিকের বর্ণ সঠিক অনুপাতে মিশিয়ে, মানে এই দুটোকে কিন্তু সঠিক অনুপাতে মেশাতে হবে, সঠিক অনুপাতে মিশিয়ে যদি সাদা বর্ণ পাওয়া যায় তবে ওই দুটোকে বলা হয় দুটি বর্ণের পরিপূরক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরিপূরক বর্ণালী কাকে বলে। এছাড়া আরেকটা কোশ্চেন আসতে পারে, কোনো বস্তুর রং সাদা বা কালো বলতে কি বোঝো, সাদা বা কালো বলতে কি বোঝো, ওকে। এই কোশ্চেনগুলো আপাতত করো, লিখে নাও সবাই। দেখো নেক্সট কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ কাকে বলে। এটা খুব ইম্পর্টেন্ট, এটার সাথে যে কোশ্চেনগুলো আসতে পারে, এই কোশ্চেনগুলো আইদার এমসিকিউতেও দিয়ে দিতে পারে যে এইগুলো কেন হয়, সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বিপদ সংকেত হিসেবে কেন লাল আলো ব্যবহার করা হয়। সেকেন্ড কোশ্চেন দিনের বেলায় আকাশ কেন নীল দেখায়। আর 3 নম্বর হচ্ছে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, ওকে। এই 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটাই, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য হয়। এটা 1 নম্বরে এমসিকিউ কোশ্চেন পড়তে পারে। তো আলোর বিক্ষেপণ বলতে কি বোঝায়, দেখো বাতাসে কি হয়, ছোট ছোট ধূলিকণা আছে, ওকে, বা গ্যাসের অণু আছে। এবার ধরো কোনো আলোকরশ্মি আসছে এখানে, তো আলোকরশ্মির দেখো একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো যে একটা ওয়েভলেন্থ কোনটা, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য কোনটা। প্রথমে তোমাদের আগে একটা জিনিস বলি, ধরো এইভাবে একটা ওয়েভ আলো যাচ্ছে, ওকে, আলো এইভাবে একটা যাচ্ছে, তো এখান দিয়ে স্টার্ট করে এতটা পর্যন্তকে বলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই ডিস্টেন্সটাকে, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তো ধরো আলো এখানে আসছে, তো আলো এখানে এই যে ছোট পার্টিকেলসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট ধূলিকণা বা গ্যাস অণুর কণা। এবারে কি হচ্ছে যে এর যে দৈর্ঘ্য, মানে এর দৈর্ঘ্যটা কি হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে অনেক ছোট। আমি এখানে তরঙ্গটা অনেক বড় করে দেখিয়েছি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট হয়। তো এই যে ধূলিকণাটা আছে, এর যে দৈর্ঘ্য সেটা এই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট, মানে এর যা তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যের থেকে এই ধূলিকণার দৈর্ঘ্যটা কিন্তু ছোট, ঠিক আছে। এখানে দেখে বড় লাগছে কিন্তু এটা অরিজিনাল ছোট। যদি এইরকম ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে এইরকম আলোকরশ্মি আপতিত হয়, তাহলে কি হয়, এই কোণাটা, এই যে রশ্মিটা আসছে আলোকরশ্মি, সেটা একটা শক্তি নিয়ে আসছে, সেই শক্তিটাকে কি করবে, গ্রহণ করে নেয় বা শোষণ করে নেয়। এইখান থেকে যে আলোকরশ্মিটা আসছে সেটা একটা শক্তি নিয়ে আসছে, সেই শক্তিটাকে শোষণ করে নেয় এই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কোণাটা বা বায়ু কোণাটা। এবার শোষণ করে নেওয়ার পর কি করে, আবার একই তরঙ্গ দৈর্ঘ্যের, মানে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আসছিল সেম তরঙ্গ দৈর্ঘ্যের আবার কি করবে, আলোকরশ্মি ওই শক্তিটাকে ব্যবহার করে সেম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি আবার চারিদিকে ছড়িয়ে দেয়, এইভাবে ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনাটাকে বলছে কি না আলোর বিক্ষেপণ, ওকে। এটা তোমরা ভালো করে করবে। নেক্সট একটা লাস্ট যে আমি যেখান থেকে বলবো সেখান থেকে একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে চোখের গঠন, ওকে। ওটা হলেই তোমাদের কিন্তু এই আলো চ্যাপ্টার থেকে পুরো সাজেশন দেয়া সব শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, আগের ভিডিওটা আগে দেখবে, তারপর এই ভিডিওটা দেখবে। তো দেখো লাস্ট যে জিনিসটা সম্পর্কে আমাদের পড়তেই হবে অবশ্যই, সেখান থেকে কোশ্চেন আসবে, সেটা হচ্ছে চোখ। তো মানুষের চোখ কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে। নেক্সট হচ্ছে চোখের গঠন চিত্রসহ লেখো। দেখো এই গঠনের মধ্যে তোমরা কি পাবে, আইরিস পাবে, পিপিল পাবে, ঠিক আছে। এইগুলো তোমরা একটু ভালো করে দেখবে, এটা ভালো করে ছবি আঁকবে এবং ছবি এঁকে ওই পয়েন্টগুলোকে তোমরা ভালোভাবে করবে, ওকে। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশন জানাবে, আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে চোখের গঠন দেখবে। এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া এটা 3 নম্বরের কোশ্চেন। এছাড়া 2 নম্বরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি কী, ওকে, আর হচ্ছে হ্রস্ব দৃষ্টি কী। এই দুটো দৃষ্টির মধ্যে একটা কিন্তু পড়তে পারে, দীর্ঘ দৃষ্টি কী বা হ্রস্ব দৃষ্টি কী। আর এই দীর্ঘ দৃষ্টি কীভাবে প্রতিকার পাওয়া যায়, মানে এই ত্রুটিটার উপায় কি, উপায় বলতে এখানে কি করে প্রতিকার পাওয়া যায় সেটা তোমরা অবশ্যই করবে। এখান থেকে 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে দীর্ঘদৃষ্টি প্রতিকারের উপায় কি।
আচ্ছা, আর হচ্ছে হস্তদৃষ্টি প্রতিকারের উপায় কি? হস্তদৃষ্টি প্রতিকারের উপায় কি, এটা কিন্তু খুব ভালো, এগুলো 1 নম্বরের কোশ্চেন, যে হস্তদৃষ্টি প্রতিকারের উপায় কি। এছাড়া আরও দুটো কোশ্চেন আছে, দৃষ্টি নির্বন্ধ কি এবং দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝো। এই কতগুলি কোশ্চেন কিন্তু তোমরা চোখ থেকে খুবই ভালো করে করবে। ওকে, তো দেখো আমার এটা আলো যে তোমাদের যে চ্যাপ্টার ছিল, সেই আলো থেকে কত নম্বরের কোশ্চেন আসছে? 17 মার্কস। 17 মার্কস আলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো সেখানে আমি দুটো লেকচার দিয়েছি, একটা পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। এই পার্ট 1 এবং পার্ট 2 মিলে যে যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমাদের খুবই ভালো হবে। তোমরা তো জানো যে 3 ফেব্রুয়ারি থেকে তোমাদের সব স্কুল কলেজ খুলছে। সো অবভিয়াসলি মাধ্যমিকটা কিন্তু অফলাইনে হবে। তো অফলাইনে যারা ভালো মার্কস করতে চাও, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে পড়াশোনা করনি বা পড়াশোনার সাথে ইনভলভ হওনি, তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা আমার ভিডিওগুলো বারবার ফলো করো। ঠিক আছে, বারবার দেখো, খাতায় লেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো। ওকে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে, তো দেখো তোমাদের আমি চলতরিৎ চ্যাপ্টার থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি, এবার আলো চ্যাপ্টার থেকেও আমি সাজেস্টিভ কোশ্চেন দিলাম। এরপর যে যে চ্যাপ্টার্সগুলো আসবে সেইখানের ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা এখনও বলছি তোমাদের হাতে আর খুবই কম সময়, তোমরা কিন্তু চেষ্টা করো, ভালো করে চেষ্টা করলে ভালো মার্কস আসবে অবশ্যই। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কিছু সাজেশন কোশ্চেন নিয়ে। ওকে, তোমরা পড়তে থাকো এবং অবশ্যই খাতায় লিখতে থাকবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই।